হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা ভিন ডিজেলের একটা অসাধারণ সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে ঋত্বিক। তো যাই হোক, এটা 2013 সালে রিলিজকৃত একটা সায়েন্স ফিকশন অ্যাকশন সিনেমা, যে সিনেমাটি নির্মিত হয়েছিল ওই সময়ই প্রায় 400 কোটি টাকা বাজেটে। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো, হলিউডের মতো একটা জায়গায় 400 কোটি টাকা দিয়ে একটা সাইফাই স্পেস সিনেমা বানানো কিন্তু একেবারে মুখের কথা নয়। মানে অনেক লো বাজেটের একটা সিনেমা। হলিউডের একটা নর্মাল সিনেমা তৈরি করতে গেলেও 1500 কোটি টাকা খরচ হয়, বাট এই সিনেমাটি নির্মিত হয়েছিল বাংলাদেশে মাত্র 400 কোটি টাকা বাজেটে, এবং এই সিনেমাটি বক্স অফিসে আয় করেছিল প্রায় 650 কোটি টাকার উপরে। মানে সিনেমার খরচও কম হয়েছিল, আয়ও কম হয়েছিল, তারপরেও লাভ হয়েছিল আর কি প্রায় 200 কোটি টাকার উপরে। আর এই সিনেমাটার IMDb রেট ছিল হচ্ছে 10-এর 6.4। তো যাই হোক, যারা অনেক আগে থেকে হলিউড সিনেমা দেখো তারা কিন্তু এই ভিন ডিজেলের রিডিক সিনেমার আগের যে প্রিকোল গুলো রয়েছে সেগুলো সম্পর্কে অবশ্যই জেনে থাকবে। ছোটবেলাতে আমরা যখন HBO-তে বা স্টার মুভিজে যখন সিনেমা দেখতাম, তখন কিন্তু ভিন ডিজেলের এই রিডিক সিনেমা আমরা অনেক দেখেছি। মানে এই সিনেমাটা দেখিনি, এর আগের যে ভার্সনগুলো রয়েছে সেগুলো অনেকবার মনে করে যে টিভিতে এয়ার্ড হতো। তো রিডিকের সবচেয়ে লেটেস্ট সিনেমাটা আজকে আমরা এক্সপ্লেন করবো। যদি তোমরা এই সিনেমাটি পছন্দ করো তাহলে আমরা রিডিকের এর আগের দুটো যে লিজেন্ডারি সিনেমা রয়েছে সেই দুটো সিনেমা আবার তোমাদের জন্য আনবো। তো যাই হোক, বাড়তি কথা না বলে আমরা ভিন ডিজেলের লাইফের সবচেয়ে লো বাজেটের সাইফাই সিনেমাটা সম্পর্কে খুবই সংক্ষেপে জেনে আসি। তো যাই হোক, যেমন বলেছি যে এই সিনেমার আগে আরো দুটো সিনেমা রয়েছে। তো এর জন্য আমাদের রিডিক কই থেকে তৈরি হয়েছে এটা বোঝার জন্য তোমার আগের দুটো সিনেমা দেখতে হবে, বাট এই সিনেমা বোঝার জন্য তোমার আগের দুটো সিনেমা দেখতে হবে না আর কি। মানে এই সিনেমা স্বয়ংসম্পূর্ণ। তো যাই হোক, আমরা শুরু করি। তো এই সিনেমার কাহিনী যখন শুরু হয় তখন আমাদের রিডিককে বা রেডিককে এমন একটা প্ল্যানেটে দেখানো হয় যেখানে সে খুব খারাপভাবে ফেসে গিয়েছে, এবং এই প্ল্যানেটে কোনো ধরনের মানুষ ছিল না। রেডিক যে কোনোভাবে এই প্ল্যানেট থেকে বের হওয়ার চেষ্টা করছিল, কিন্তু আমরা দেখতে পাই শরীরে অনেক চোট লেগে রয়েছে, এই কারণে ঠিক মতো চলতেই পারছিল না। তো রেডিক ওর নজর চারদিকে ঘোরাচ্ছিল কিন্তু কিছুই দেখতে পায় না। কিন্তু তখনই দেখা যায় এই প্ল্যানেটের অনেক ভয়ঙ্কর প্রাণী, যেগুলো দেখতে নেকড়ে এবং কুকুরের সংমিশ্রণ, অনেক বড় টাইপের, সেগুলো ওর উপরে সে আক্রমণ করা শুরু করে, এবং এগুলো সব অবশ্যই মাংসের প্রাণী, দেখতেই পাচ্ছ। তো এর শরীরে এত চোট থাকা সত্ত্বেও রিডিক করে কি নিজের জীবন বাঁচানোর জন্য পাশের একটা হ্রদের মধ্যে গিয়ে লাফ দেয় এবং পানির নিচে কিছুক্ষণ শ্বাস আটকে রাখে। আর তখন রিডিকের মনে হয় হয়তো এই ক্রিয়েচার গুলো এখান থেকে চলে গিয়েছে, কিন্তু এরপর যখনই ও শ্বাস নেওয়ার জন্য আবার উপরে ওঠে তখনই দেখতে পায় ওর ঠিক পেছনেই একটা এলিয়েন কুকুর বা একটা এলিয়েন নেকড়ে এখনো রয়ে গিয়েছে, এবং ওই এলিয়েন নেকড়েটি রিডিকের উপর হামলা করে দেয়। তবে রিডিক যে কোনো মূল্যে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল, এবং আমরা তার হাতে একটা লোহার টুকরা দেখতে পাই। তো মারামারিতে যখনও পারে না, এক পর্যায়ে করে কি, যেহেতু এটা কুকুর টাইপের প্রাণী, ও করে লোহার টুকরাটা দূরে মেরে দেয়। আর তখন ওই এলিয়েন নেকড়ে বা কুকুরটা রিডিককে আক্রমণ করা বাদ দিয়ে ওই লোহার টুকরা পেছনে দৌড়াতে শুরু করে। আর তখন রিডিক একটু শান্তির নিঃশ্বাস নেয় এবং ধীরে ধীরে সামনে পাহাড়ের দিকে এগোয়। আর তারপর একটা পাহাড়ের বড় গুহাতে পৌঁছে যায় এবং ওখানে গিয়ে পানি পায়, কিছুটা পানি পান করে। কিন্তু তখনই দেখা যায় ওর শরীরে গন্ধ শুকে ওই প্রাণীগুলো বা ওই নেকড়ে টাইপ প্রাণীগুলো আবার ওই গুহার ভিতর ঢুকে পড়েছে। তো এর জন্য ও করে কি, বড় বড় পাথরের নিচে লুকিয়ে পড়ে। কিন্তু ওই প্রাণীগুলো লাগাতার রিডিকের রক্তের গন্ধ শুকে এদিকে আসছিল। তো ওই প্রাণীগুলো যখন আরেকটু এগিয়ে আসে তখন আমরা দেখতে পাই ওই গুহার মধ্যে পানির মধ্যে অন্য একটা পানি রয়েছে, যেটা আরো ভয়ঙ্কর। সেটার বড় বড় টেন্টিক্যাল বা সুর রয়েছে, এবং সেই সুর বের হয়ে করে কি, ওখানের একটা কুকুরকে ডাইরেক্ট মেরে দেয়। তো রেডিক তখন বুঝতে পারে যে এই কুকুর বা নেকড়েগুলোই সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী নয়, এখানে আরো ভয়ঙ্কর প্রাণী রয়েছে, কারণ রেডিক নিজের চোখে এগুলো দেখছিল। তো যাই হোক, এরপর রেডিক যখন একটু সামনে এগোয় আমরা দেখতে পাই ওই সুর বিশিষ্ট প্রাণীটি রেডিককে দেখে ফেলে, পানির প্রাণীটি, এবং রেডিকের উপর আক্রমণ করে দেয়। কিন্তু রেডিক তখন ওই সুর বিশিষ্ট প্রাণীর হাত থেকে বাঁচার জন্য যা পাচ্ছিল হাতের সামনে তাই অস্ত্র হিসেবে ব্যবহার করছিল, এবং ওই প্রাণীটির সাথে লড়াই করছিল। আর এখানে একটা বিষয় তোমাদেরকে বুঝিয়ে বলি, রেডিক কিন্তু আমাদের মতো সাধারণ কোনো মানুষ নয়, তার ভেতরে অনেক বেশি পরিমাণে শক্তি রয়েছে সাধারণ মানুষের অনুযায়ী, এবং তাকে তুমি একরকম সুপার হিরো বলতে পারো। তো চিন্তা করো, ওর যদি ওই অবস্থা হয়, আমাদের মতো সাধারণ মানুষ ওই জায়গাতে পড়লে একেবারে ল্যাটাফ্যাটা হয়ে যাবো। তো যাই হোক, আমরা দেখি ওই প্রাণীটির সাথে লড়াই করে এবং বেশ কিছু প্রাণীকে মেরে ফেলে। তো এর ফলে রেডিক এতক্ষণে বুঝে যায় যে এই প্ল্যানেটে কোনো মানুষ নেই ঠিকই, বাট এই প্ল্যানেটটা এরকম ভয়ঙ্কর জীব জন্তু দিয়ে ভরা। তো যেহেতু আমি এখানে ফেসে গিয়েছি, আমাকে যদি এখানে টিকে থাকতে হয়, এদের সাথে মোকাবেলা করে আমাকে টিকে থাকতে হবে। তো এর জন্য রেডিক করে কি, খুব দ্রুত ছোট্ট একটা পাথরে ঘেরা যে এলাকা, মানে একেবারে ছোট্ট গুহা, সেটার ভেতরে গিয়ে নিজেকে বন্দী করে ফেলে যাতে কোনো প্রাণী আর ওর উপর আক্রমণ না করতে পারে। আর তারপর রেডিক আমাদের বলা শুরু করে যে এখানে সে কিভাবে আসলো, মানে তাদের অতীত সম্পর্কে বলা শুরু করে। তো এখানে আমাদের বলা হয় কয়েক বছর আগে রেডিক তার শক্তির মাধ্যমে লর্ড মার্শাল নামের অনেক বড় একটা শক্তিশালী মানুষকে হারিয়ে দিয়েছিল, আর সে ছিল হচ্ছে ওই প্ল্যানেটটার লিডার। বাট তাকে মারার পরে রেডিক করে কি ওই প্ল্যানেটের লিডার হয়ে গিয়েছিল। আর এখানে একটা আমি কথা তোমাদের আগেই বলেছি যে রিডিকের কাহিনী কিন্তু আমরা এই সিনেমাতে পাবো না। রিডিক এই পর্যন্ত কিভাবে এসেছে পৃথিবী থেকে এটা জানতে হলে আমাদের আগের দুটো সিনেমা দেখতে হবে। কিন্তু এই সিনেমাটা যদি দেখে তোমরা মনে করো যে আগের দুটো দেখবে, তাহলে আমি আগের দুটো সিনেমা আনবো। তো যাই হোক, রিডিক তো ওখানে লর্ড মার্শালকে মেরে ওই প্ল্যানেটের লিডার হয়, কিন্তু কিছুদিন যেতে যেতে রিডিকের আস্তে আস্তে বিরক্ত লাগতে শুরু করেন। এর কারণটা হচ্ছে কি জানো, ওই প্ল্যানেটের একটা বিশেষ বাজে নিয়ম রয়েছে। ওই প্ল্যানেটের যে লিডার থাকবে বা রাজা থাকবে, তাকে যে মারতে পারবে সেই আবার পরবর্তী রাজা হয়ে যাবে। মনে করো তুমি একেবারে সাধারণ একটা নাগরিক, তারপরেও যদি কোনোভাবে রাজাকে মারতে সক্ষম হও, কোনো বিচার নাই, উল্টো তুমি রাজা হয়ে যাবে। তো এর ফলে যেটা হয়েছে, রিডিকের মৃত্যু ঝুঁকি রয়েছে ওই প্ল্যানেটে। তো এইসব ব্যাপারে ভেবে আরো বিরক্ত হয়ে যায়। প্রতিটা সেকেন্ডে ভয় থাকতো কখন কে ওকে মেরে দেবে। একবার তো একটা সুন্দরী মেয়ে রিডিকের কাছে মনে করো প্রেমের ভিক্ষা চাইতে এসে রিডিককে
রিডিককে মারার চেষ্টা করেছিল, কিন্তু রিডিক এত চালাক যে সে ওকে মেরে দেয়। কিন্তু রিডিক বুঝতে পারে এই কাজটা করেছে হচ্ছে ওর যে সেনাপতি যার নাম হচ্ছে ওয়াকুর, সে। তো রিডিক এই ব্যাপারে বিরক্ত হয়ে যায় এবং সরাসরি ওয়াকুর কাছে গিয়ে বলে, তুমি আমাকে মারতে যাচ্ছ তাই না? ঠিক আছে, আমি এমনিতেই এই প্ল্যানেটের উপর বিরক্ত হয়ে গিয়েছি, আমি এই প্ল্যানেটের আধিপত্য চাই না, তুমি আমার সাথে একটা ডিল করো, তুমি শুধুমাত্র আমাকে ফিউরিয়া নামে একটা প্ল্যানেটে ছেড়ে দিয়ে আসো, আর আমাকে ওই প্ল্যানেটে দিয়ে আসলে তারপর তো তুমি অটোমেটিক্যালি এই প্ল্যানেটের লর্ড হয়ে যাবে বা রাজা হয়ে যাবে। কিন্তু এখানেও লক্ষ্য, ফিউরিয়া প্ল্যানেটটা কয়েক বছর আগে ধ্বংস হয়ে গিয়েছে। এটা ওয়াকুর জানতো, বাট আমাদের নায়ক রিডিক জানতো না। তবে তারপরে ওয়াকুর করে কি তার বাকি সমস্ত যে সৈন্য রয়েছে তাদেরকে নিয়ে ডিল অনুযায়ী রেডিককে নিয়ে ফিউরিয়া প্ল্যানেটের দিকে রওনা হয় এবং সেই হিসেবে ওই প্ল্যানেটের উপর ল্যান্ড করে। তো রেডিক ওই প্ল্যানেটের মধ্যে নেমে চারপাশে তাকিয়ে দেখছিল, কিন্তু ওর কাছে বেশ অদ্ভুত মনে হয় এবং তারপর রেডিক বুঝতে পারে এটা তো ফিউরিয়া প্ল্যানেটই নয়, তার মানে রেডিককে ওরা সবাই মিলে ধোকা দিয়েছে। তো এখানে আসলে কি হয়েছে, ওই সেনাপতি ওয়াকু তার বাকি যে সদস্যদের নিয়ে এসেছে তাদেরকে দিয়ে রেডিককে এখানে মেরে ফেলবে, বাট রেডিকও পুরো বুঝে যায় এবং সে করে কি উল্টো ওদের উপর হামলা করে দেয়। আর আমরা যেমন জানি রেডিকের ভেতর কিন্তু সুপার পাওয়ার রয়েছে বা সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি শক্তিশালী। তো ওর ফাইটিং স্কিল দিয়ে খুব সহজে ওদের উপর ডমিনেট করছিল। ওয়াকুর প্রায় সমস্ত সৈনিকই শেষ করে দিচ্ছিল, কিন্তু লাস্ট একটা সময় ওয়াকু করে কি রেডিক যে পাহাড়ের উপর, ছোট্ট পাহাড়ের উপর ছিল, সেই পাহাড়ের উপরে করে কি ব্লাস্ট করিয়ে দেয়, আর এর ফলে ওই পাথর বা পাহাড়টি টুকরো টুকরো হয়ে যায়। আর তখন ওয়াকু এবং তার বাকি সৈন্যরা মনে করে যে রেডিক মারা গিয়েছে। তো এই কারণে ওয়াকু এবং তার বাকি সৈন্যরা তাদের নিজস্ব প্ল্যানেটে ফিরে যায়, আর তারপর থেকে রেডিক এই প্ল্যানেটে আটকা পড়ে গিয়েছে। তো যাই হোক, এখান থেকে রেডিকের বর্তমান আবার শুরু হয়। রেডিক আটকা পড়ে রয়েছে এভাবে এবং রেডিক যায় না যে এই প্ল্যানেটে কিভাবে সার্ভাইভ করতে হবে, যেখানে কোনো মানুষই নেই, ওর কোনো আইডিয়া ছিল না। তবে তারপর রেডিক এই প্ল্যানেটে ভয়ঙ্কর সব ক্ষতিকর প্রাণী থেকে বেঁচে সামনের দিকে এগোচ্ছিল। আর এই প্ল্যানেটের সবচেয়ে ডেঞ্জারাস যে ব্যাপারটি সেটি হচ্ছে এই প্ল্যানেটের প্রত্যেকটা প্রাণী বিষাক্ত। তো এর জন্য রেডিককে খুব সাবধানতার সাথে থাকতে হতো এবং নির্দিষ্ট এক জায়গায় থাকতে পারতো না, কারণ নির্দিষ্ট এক জায়গায় থাকলে সেখানে প্রাণীরা এসে আক্রমণ করে দেবে। তো এরকম ভাবে রেডিক যখন জায়গা চেঞ্জ করছিল তখন হঠাৎ করে একটা নিরিবিলি গুহার মধ্যে রেডিক একটা কুকুরের বা এলিয়েন নেকড়ের বাচ্চা পেয়ে যায়। এটাকে আসলে নেকড়ে বললেও ভুল হবে, এটা কুকুর আর হাইনার সংমিশ্রণ ওরকম মনে হচ্ছে। তো রেডিক করে ওই ছোট বাচ্চাটিকে সাহায্য করে এবং সিদ্ধান্ত নেয় সেই প্রাণীটিকে নিজের পোষা প্রাণী বানাবে। তো এরপর আস্তে আস্তে সময় যেতে থাকে, রেডিক আর ওই প্রাণীটি একসাথে মিলে সার্ভাইভ করতে থাকে। আর এই প্ল্যানেটে টিকে থাকার জন্য রেডিক আরো যেটা করতে থাকে, এখানে যতগুলো বিষাক্ত প্রাণী রয়েছে ওগুলোর বিষ একটু একটু করে নিজের শরীরে ঢালতে শুরু করে, যাতে এই প্ল্যানেটের কোনো প্রাণী ওকে যদি আক্রমণ করে বা কামড় দেয় ওদের বিষে ওর জন্য কোনো কিছু না হয়। ব্যাপারটা অনেকটা ঘোড়ার মতো, যেমন ঘোড়াকে যদি সাপে কামড় দেয় ঘোড়ার রক্ত কিন্তু সাপের বিষকে নষ্ট করে ফেলতে পারে এবং আস্তে আস্তে মনে করে সাপের কামড় খাওয়াতে খাওয়াতে তারপরে ঘোড়ার রক্ত থেকে তোমার সাপের বিষের অ্যান্টিডোট তৈরি হয়। তো এরকমই কোনো একটা কিছু রেডিক করছে এবং এর সাথে রেডিক করে কি তার নিজের যে পোষা প্রাণীটা রয়েছে ওকেও ইমিউন করে ফেলে বা বিষ সহনশীল করে ফেলে। তো এইভাবে ওই কয়েক মাস চলে যায় এবং রেডিকের পোষা প্রাণীটা অনেক বড় হয়ে যায় এবং ওরা মোটামুটি প্ল্যানেটে সেটেল এবং রেডিক যেখানে যায়, যে শিকার করতে যায়, যাই করুক না কেন ওই প্রাণীটি ওর সাথেই থাকে। আর এরপর রেডিক একটা বড় সিদ্ধান্ত নেয়, সেটা হচ্ছে এই প্ল্যানেটের সবচেয়ে যে বিষাক্ত প্রাণীটা রয়েছে যেটা পানিতে থাকে সেই প্রাণীটার সাথে লড়াই করবে এবং ওটার বিষ ইমিউন করবে। তো এরপর রেডিক সেই প্রাণীটিকে চ্যালেঞ্জ জানায় আর তারপর সেই প্রাণীটিকে মেরে ফেলে এবং ওটার বিষটাও ইমিউন করে ফেলে। আর তারপর একদিন যখন রেডিক বসেছিল তখন হঠাৎ করে ওর পোষা প্রাণীটা, আই মিন কুকুরের মতো প্রাণীটি, সেটা রেডিকের হাতে একটা গল্ফের বল নিয়ে আসে। তো রেডিক তো বলটা দেখে পুরো টাসকে খেয়ে যায়, এই গল্ফের বল এই প্ল্যানেটে কিভাবে আসলো, এটা তো পৃথিবীর মানুষের তৈরি। আর এখানে লক্ষ্য, আমাদের রেডিক একটু আগে যে প্ল্যানেটের রাজা ছিল ওটা কিন্তু মোটেও পৃথিবী ছিল না। ওই পর্যন্ত রেডিক কিভাবে এসেছে সেটা জানতে হলে আগের দুটো সিনেমা দেখতে হবে। তো যাই হোক, রেডিক এই বলটা দেখার পরে ওর মাথায় কনফিউশনও চলে আসে যে এই বলটা কই থেকে আসতে পারে। এরপর রেডিক যখন অনেক খোঁজাখুঁজি করে তারপর একটা রিসার্চ বেস খুঁজে পায়। তো রেডিক তখন বুঝতে পারে তার মানে পৃথিবীর মানুষই এখানে রিসার্চ বেসটা বানিয়েছে। তো এরপর রেডিক করে কি খুব দ্রুত তার পোষা প্রাণীটি নিয়ে ওই রিসার্চ ল্যাবরেটরিতে চলে যায়, কিন্তু ওখানে গিয়ে রেডিক কোনো মানুষই খুঁজে পায় না। তবে মানুষ খুঁজে না পেলেও সবচেয়ে ভালো যে জিনিসটা পায় সেটা হচ্ছে রেডিক সেখানে খাবারের কিছু জিনিস পায়, আর এমন মজাদার খাবারের জিনিস ও অনেক বছর পর খেলো। তো এরপর রেডিক পুরো ল্যাবরেটরিটা চেক করে যে এখানে কাজের কোনো জিনিস পাওয়া যায় কিনা, বাট কাজের সেরকম কোনো জিনিস না পাওয়া গেলেও এখানে রেডিক ওর মোস্ট ওয়ান্টেড লেখা পোস্টার খুঁজে পায়, যে এখানে লেখা ছিল রেডিককে যে ধরে দিতে পারবে তাকে কোটি কোটি ডলার উপহার দেওয়া হবে। তো এই কথা আমরা বুঝতে পারি রেডিক কিন্তু পৃথিবীর মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। এখন পৃথিবীর মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল বললে ভুল হবে, ইউনিভার্সের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। তো যাই হোক, ওখানে কাজের জিনিস না পেয়ে রেডিক যখন ওর পোষা প্রাণীটি করে বাইরে বেরিয়ে আসে তখনও দেখতে পায় আকাশে মেঘে ছেয়ে রয়েছে। তো এর মানে এই প্ল্যানেটে প্রচুর বৃষ্টি হবে। আর এর সাথে রেডিক এটাও বুঝতে পারে যে এই প্ল্যানেটে যদি বৃষ্টি হয় এখানে পানি পড়বে না, এখানে ক্ষতিকর কেমিক্যাল বা রাসায়নিক বিক্রি হয়ে অ্যাসিড পড়তে পারে। আর এখানে লক্ষ্য, আমাদের পৃথিবীতেও কিন্তু দুই একবার এরকম অ্যাসিড বৃষ্টি হয়েছে, খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। আর এর সাথে রেডিক এটাও বুঝতে পারে যে আমি যদি আমাকে এবং এই পোষা প্রাণীটিকে বাঁচাতে চাই এই প্ল্যানেট থেকে যে কোনো মূল্যে বেরোতে হবে, কারণ এই প্ল্যানেটের লাইফ টাইম প্রায় শেষের দিকে। মানে বিষয়টা বুঝিয়ে বলি, প্রত্যেকটা প্ল্যানেটের একটা লাইফ টাইম থাকে, সেই লাইফ টাইমটা যখন শেষের দিকে চলে আসে তখন সেখানে এরকম মনে করো গাছগাছালি নষ্ট হয়ে যায়, বাতাস নষ্ট হয়ে যায়, অ্যাসিড বৃষ্টি হবে, ঝড় আসবে, ভূমিকম্প হবে। তো এই প্ল্যানেটের সাথে এরকম কিছু হবে। তো এটা বুঝতে পারে রেডিক করে কি আবার ওই ল্যাবরেটরিতে যায় এবং ওখানকার যে তোমার ওই কমিউনিকেশন সিস্টেমটা রয়েছে সেই সিস্টেমের মাধ্যমে পুরো ব্রহ্মাণ্ডে খোঁজ লাগিয়ে দেয় যে আমি এখানে রয়েছি। মানে রেডিক নিজেকে ধরে দেওয়ার চেষ্টা করছে। এর কারণটা কি বুঝতে পেরেছো? এর কারণটা হচ্ছে রেডিককে ধরতে যদি এখানে কোনো কেউ
স্পেসশিপ নিয়ে আসে, ওই স্পেসশিপটা চুরি করে রেডিক এখান থেকে বেরিয়ে যাবে। তো যেই কথা সেই কাজ, আমরা দেখি 2 দিনের মাঝে এখানে একটা স্পেসশিপ চলে আসে রেডিককে ধরার জন্য। আর এই স্পেসশিপের যে লিডার ছিল তার নাম ছিল হচ্ছে স্যাম, আর ওর সঙ্গীদের নিয়ে রেডিককে ধরতে এসেছে। কিন্তু স্যামও জানে যে রেডিক কতখানি ভয়ঙ্কর। তো এর জন্য স্যাম সবাইকে বলে যে আমাদের স্পেসশিপের যে পাওয়ার নোটটা রয়েছে, যে ব্যাটারি রয়েছে, সেগুলো লুকিয়ে রেখে দাও এবং অবশ্যই সবসময় পাহারায় থাকবে। আর তারপর আমরা বাইরে কিছু লোক যাবো রেডিককে খোঁজার জন্য। মানে স্যাম নিজেও জানতো যে রেডিক যে কোনো সময় ওদেরকে পোল্ট্রি দিয়ে স্পেসশিপ নিয়ে চলে যেতে পারে, এই জন্য স্পেসশিপ থেকে ওরা ব্যাটারি খুলে রাখছে। তো যাই হোক, স্যাম করে কি তার কিছু সাথীদেরকে ওই ব্যাটারি নিরাপত্তার জন্য রেখে দেয়, আর তারপর বের হয় রেডিককে ধরার জন্য। এবং রেডিকের সাথে এখানে আমরা ডিএস নামের একজনকে দেখতে পাই, যে হচ্ছে WWE সুপারস্টার ব্রাটিস্টা। এটা সম্ভবত প্রথম সিনেমা আর কি। কিন্তু ওরা যখন আশেপাশে দেখে সব তদন্ত করছিল, ওরা একটা লেখা দেখতে পায় যেখানে রেডিক লিখে রেখেছে, তোরা স্পেসশিপটা এখানে ছেড়ে পালিয়ে যা, তা না হলে তো সবাইকে জানাবে আমি স্পেসশিপটা নিয়ে নেব। তো এটা দেখে স্যাম আরো শিওর হয়ে যায় যে স্পেসশিপের জন্য মূলত রিডিক এই খবরটা পাঠিয়েছে যে আমি এখানে রয়েছি। আর তখন স্যাম করে কি তার আরেকজন যে সাথী রয়েছে যার নাম হচ্ছে লুনা, তাকে বলে একটা অপরাধীকে মুক্ত করে দেয়। আর এই অপরাধীটা ছিল হচ্ছে একটা মহিলা অপরাধী। তো ওই মহিলাটি মুক্তি পেয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু এরপর স্যাম করে কি ওকে টার্গেট করে গুলি করে মেয়েটাকে মেরে দেয়। কিন্তু ওই মেয়েটি গিয়ে পরে হচ্ছে রেডিকের সামনে। তো এটা দেখে রেডিকের অনেক রাগ হয়, বাট স্যাম বোঝায় যে আমি কতখানি নৃশংস, তোকে এইভাবে মারবো। আর এরপর স্যাম চিৎকার করে বলতে থাকে, রেডিক তুই তাড়াতাড়ি আমাদের সামনে এসে সারেন্ডার করে দে, নজর তোকে আমরা ঠিক এভাবেই মারবো। অ্যাকচুয়ালি রেডিকের উপর কয়েক মিলিয়ন ডলারের উপহার রয়েছে, তো এই জন্য স্যাম যে কোনো মূল্যে রেডিককে পেতে চায়। তো যাই হোক, এদিকে আমরা দেখি স্যামের আরো 2 জন সাথীকে যারা ব্যাটারি পাহারা দিচ্ছিল। তো ওরা নিজেদের মধ্যে রেডিককে নিয়ে কথা বলছিল। ওরা বলা বলি করছিল যে রেডিক অনেক শক্তিশালী এবং ওর ভেতরে সুপার ন্যাচারাল পাওয়ার রয়েছে, আর ওর সাথে একা লড়াই করার সাহস মানে হচ্ছে আত্মহত্যা করার সমান। তো আমাদের যাই করি না কেন বুঝে শুনে কাজ করতে হবে। মানে এই কথা আমরা বুঝতে পারি যে ওরা জাস্ট ওদের বস স্যামের কথা এখানে এসেছে, বাট রেডিকের মোকাবেলা করার মতো সাহস ওদেরও নেই। কিন্তু স্যাম করে কি রেডিককে খোঁজ করার জন্য এখানে চারপাশে অ্যাডভান্স টেকনোলজি লাগিয়ে দেয়, কারণ রেডিক যে কোনো মূল্যে স্পেসশিপের কাছে আসার চেষ্টা করবে, এই স্পেসশিপটাকে চুরি করার চেষ্টা করবে। আর এই সেন্সরগুলো লাগিয়ে দেয় এজন্যই যাতে রেডিক যদি এর মধ্যে ঢোকে, রেডিকের স্পিড এবং ওর উপস্থিতি বা তোমার টেম্পারেচার দেখে ওই সেন্সরগুলো ডিটেক্ট করে দেবে যে এখানে রেডিক রয়েছে। আর এর ফলে ওই নির্দিষ্ট এলাকার মধ্যে রেডিক আসলে রেডিক করা ধরতে পারবে। কিন্তু তখনই স্যাম দেখতে পায় এখানে আরেকটা স্পেসশিপ ল্যান্ড হতে চলেছে এবং এই স্পেসশিপটা ওদের চেয়েও বড়। তো এরপর আমরা দেখি ওই বড়সড় স্পেসশিপটা ওদের স্পেসশিপের কাছে ল্যান্ড করে, আর ওই স্পেসশিপ থেকে জন এবং বেল নামের 2 জন অফিসার বের হয় তাদের লোকজনদেরকে নিয়ে, আর তারাও তাদের টিমের সাথে রেডিককেই ধরতে এসেছে। কিন্তু স্যাম এটা দেখে খুব রেগে যায়, কারণ ওর ইচ্ছা ছিল রেডিককে একা ধরে একা পুরস্কার জিতবে। কিন্তু ওরা কেন আসলো? তো এর জন্য চাচ্ছিল না যে ওদের মধ্যে কেউ নাক গলাক বা উপহারের মধ্যে কেউ ভাগ গলাক। তো এর জন্য স্যাম করে কি দ্রুত জনের যে স্পেসশিপের ব্যাটারি রয়েছে সেটা করে কি খুলে নিয়ে নিজের কাছে রেখে দেয়, যাতে ওদের পারমিশন ছাড়া জনের টিম এখান থেকে না যেতে পারে। বাট এখানে আমরা দেখতে পাই জনরাও কিন্তু কম শক্তিশালী না। পরে যে স্পেসশিপ নিয়ে আসলো, তবে তারপরেও সে রাগ দেখাচ্ছে না, স্যাম যা করছে ও মেনে নিচ্ছে। তো এরপর রাতে হঠাৎ করে স্যাম আর ওর টিম দেখতে পায় যে এখানে যতগুলো মোশন সেন্সর ছিল, মানে যতগুলো ওরা মোশন সেন্সর লাগিয়েছিল রেডিককে ধরার জন্য, তারা আপনা আপনি নষ্ট হতে শুরু করেছে। তো ওরা কেউ বুঝতে পারে না হঠাৎ এরকম কিভাবে হলো। তো এরপর স্যাম করে কি তার সাথীদেরকে নিয়ে ওই মোশন সেন্সর বোর্ডগুলো চেক করার জন্য বেরিয়ে পড়ে। তারা দেখতে চায় যে আসলে কি সমস্যা হয়েছে। বাট পরে যে স্পেসশিপ নিয়ে যে লিডারটা এসেছে জন, সে ওদের সবাইকে যেতে মানা করে, কারণ এই চালটা রেডিকের হতে পারে। সে ইচ্ছে করে হয়তো এই ডিভাইসে প্রবলেম তৈরি করেছে যাতে ওরা গেলে ওদেরকে মেরে ফেলতে পারে। বাট স্যাম তো মনে করো গোয়ারে মার্কা লোক, ও একদমই কথা শুনে না, সাথীদেরকে নিয়ে যায় হচ্ছে মোশন সেন্সর গুলো চেক করার জন্য। কিন্তু ওরা যখন চেক করার জন্য বের হয় তখন স্যামের একজন সাথী একটা ভয়ানক ট্র্যাপের মধ্যে আটকে যায় এবং স্যামের সামনে ওই লোকটা মারা যায়। আর এরপর অন্ধকারের মধ্যে স্যামের বাকি সাথীদেরকেও একটা একটা করে ধরে রেডিক অন্ধকারে গায়েব করে দিচ্ছে। তো এই বিষয়টিতে স্যাম অনেক ভয় পেয়ে যায় এবং স্যাম বুঝতে পারে আর একটু সময় থাকলে আমিও মারা পড়বো, রেডিক শালা একটা ভূত। ও করে কি দ্রুত ওর স্পেসশিপের দিকে এগোতে থাকে, আর তারপর স্পেসশিপে ঢুকে বাকি সব সাথীদেরকে বলে যে আমার সাথে সবগুলো শেষ। তো এই গল্প শুনে ওর বাকি সাথীরা আরো ভয় পেয়ে যায় এবং ওরা সিদ্ধান্ত নেয় আমরা রেডিকের সাথে ফাইট করবোই না। কিন্তু এই কথায় স্যাম অনেক রেগে যায় আর সে জনের কাছে গিয়ে উল্টো সাহায্য চায়। তো জন তখন বলে তোমার মনে হচ্ছে তুমি চাচ্ছ যে আমি তোমাকে রেডিককে ধরতে সাহায্য করি, তাই তো? ঠিক আছে, এটা সুন্দর করে বলো, আমার কাছে সাহায্য চাও। কিন্তু স্যাম এই কথা জনের উপর রেগে যায় এবং বলে তুমি আমার সাথে কাজ করবে, আমার আন্ডারে কাজ করবে। কিন্তু বুঝতে হবে স্যামের সাথে তো এখন লোকই নেই, স্যামের লোকজন তো মারাই পড়েছে বেশিরভাগ। তো এখানে জনের যে আবার স্ত্রী ছিল ডেল, তার কাছে আবার স্যামের এই কথাটা পছন্দ হয় না, জোর বসের সামনে স্যাম এভাবে কথা বলছে। তো এর জন্য ডেল করে কি স্যামকে সেই লেভেলের কিলিয়ে দেয়। কিন্তু জন তখন ডেলকে থামিয়ে দেয় এবং স্যামকে সুন্দর করে বলে ঠিক আছে আমি তোমাকে সাহায্য করবো রেডিককে ধরার জন্য, কিন্তু তোমার আমাদের আন্ডারেই কাজ করতে হবে। আর এখানে একটা জিনিস খেয়াল করো, জন কিন্তু খুবই কুল একটা লোক, কখনো চিৎকার করে না, রাগে না, সবসময় ঠান্ডা মেজাজের একটা লোক। তো জন তখন বলে দেখো রেডিককে আমার জীবন্ত চাই, তাও সেটা কিছু ঘন্টার মধ্যে, এরপর আমি তোমাকে রেডিককে দিয়ে দেবো আর তারপর তুমি ওর সাথে যা ইচ্ছে তাই করতে পারো। আমাদের ওই টাকা পয়সা বা পুরস্কারের দরকার নেই, সেজন্য আমরা আসিনি, আমাদের জাস্ট রেডিকের কাছ থেকে একটা তথ্য জানা দরকার। তো কি তথ্য জানা দরকার এটা স্যাম জানতে চায়, বাট জন বলে সেটা তোমার দেখার বিষয় নয়, আমার সাথে ওর একটা পুরনো হিসাব রয়েছে আর যেটা অনেক সিক্রেট। তো যাই হোক স্যাম যদি এখানে না বলে যে জনের সাথে কাজ করবে না, তাহলে হয়তো জনের ওই ডেল ধরে আরো ওকে পেটাবে। তো স্যাম বলে ঠিক আছে আমি তোমাকে হেল্প করবো, এখন থেকে তুমি যেটা বলবো আমি সেটাই করবো। তো এরপর জন করে পুরো টিমের সাথে প্ল্যান বানায়। তো এখানে জনের প্ল্যানটা দেখো, জন প্রথমে সে কিন্তু এখানে ডমিনেট করেনি, স্যাম
স্যামকে ইচ্ছা মতো নড়তে দিয়েছে, চলতে দিয়েছে, বাট স্যামের লেজ যখন পেটে চলে এসেছে তখন জনের পাওয়ার দেখাচ্ছে। তো যাই হোক, জনের পুরো টিমের সাথে প্ল্যান বানায় যে সর্বপ্রথম ওদের রেডিকের লোকেশন খুঁজে বের করতে হবে। তো এর জন্য জন রেডিকের ওই পোষা প্রাণীর উপরে গুলি করে সেটার উপর ট্র্যাকিং ডিভাইস লাগিয়ে দেয়, কারণ সে জানতো এই পোষা প্রাণীটি অবশ্যই তার মালিক রেডিকের কাছে যাবে আর খুব সহজে রেডিক করা খুঁজে বের করতে পারবে। তো যেই কথা সেই কাজ, ট্র্যাকিং ডিভাইস লাগিয়ে ওই পোষা প্রাণীর পেছনে ওরা যেতে থাকে এবং ট্র্যাকিং করতে করতে ওরা ওদের যে স্পেসশিপ সেখান থেকে অনেক দূরে নিরিবিলি স্থানে একটা গুহার ভেতরে পৌঁছে যায়, কারণ লোকেশন এখানেই দেখাচ্ছে। বাট ওখানে যাওয়ার পর ওরা রেডিককে তো কোথাও খুঁজে পায় না, উল্টো স্যামের একজন লোককে খুঁজে পাওয়া যায় যার আসলে ওই ট্র্যাকিং ডিভাইসটা রেডিকে লাগিয়ে দিয়েছে। মানে রেডিক অলরেডি ওর পোষা প্রাণী থেকে ডিভাইসটা খুলে দিয়ে ওদের লোকজনদের উপরে লাগিয়ে রেখেছে। তো জন তখন বুঝে ফেলে যে তার মানে রেডিক এখানে নিশ্চয়ই কোনো ফাঁদ পেতে রেখেছে এবং রেডিক আমাদের বিপদে ফেলবে। এবং জনের চোখে এটা ক্লিয়ার হয়ে যায় যে রেডিক হয়তো এতক্ষণে আমাদের স্পেসশিপ নিয়ে পালিয়ে গিয়েছে, আমাদেরকে এদিকে রেখেও হয়তো ততক্ষণে স্পেসশিপ নিয়ে পালিয়ে গিয়েছে। তো ওকে কি দ্রুত স্পেসশিপে ফেরত আসার সিদ্ধান্ত নেয়। কিন্তু এদিকে আমরা দেখি রেডিক তো দিব্যি স্পেসশিপের উপর বসে রয়েছে, মানে ও প্রথম থেকে ওদের উপর নজর রাখছিল। তো জন করে দ্রুত এদিকে স্পেসশিপের দিকে চলে আসে এবং ওরা সবাই মনে করে যে রেডিক হয়তো ব্যাটারি সব চুরি করে নিয়ে গেছে স্পেসশিপের। তো স্যাম আবার ওই ব্যাটারিগুলো রেখেছিল একটা সিন্ধুকের উপরে। তো ওখানে যখন ওরা যায় চেক করার জন্য সেখানে দেখতে পায় রেডিক ওখানে লিখে রেখেছে রক্ত দিয়ে। তো জন বুঝে ফেলে যে এটা তো রেডিক লিখেছে এবং এতক্ষণে ব্যাটারি নিয়ে গিয়েছে। বাট স্যাম বলে না, সিন্ধুকের চাবি তো আমার কাছে ছিল, কোনোভাবে চুরি করা পসিবল নয়, প্রশ্ন ওঠে না চুরি করার। তবে তারপরে বাকি সবাই বলছিল যে না, এটা রেডিক, ও চুরি করতেই পারে এবং ও উল্টো চুরি করে এখানে বোম রেখে যেতে পারে। কিন্তু স্যাম বলে না, কোনোভাবেই সম্ভব না, আমি এটা খুলে দেখাচ্ছি। তো স্যাম এরপর ওটা খুলে আর দেখা যায় যে ব্যাটারিগুলো ওভাবেই রয়েছে। তো জন এটা দেখে খুশি হয়, নিশ্চিন্ত হয় এবং রেডিককে ধরার নেক্সট প্ল্যান বানানোর জন্য চলে যায়। কিন্তু স্যাম এই খুশিতে সিন্ধুকটা আবার বন্ধ করতে ভুলে যায়, মানে ভালো মতো বন্ধ করতে ভুলে যায়, জাস্ট চাপিয়েছিল দরজাগুলো আর কি। আর এই সুবিধানে রেডিক করে কি স্পেসশিপের ভিতর ঢুকে পড়ে এবং ওদের যে পাওয়ার সেলস, আই মিন যে ব্যাটারিগুলো, সেগুলো চুরি করে। আর তারপর যখন ওরা ফিরে আসে তখন দেখতে পায় যে ব্যাটারি সেলস গুলো চুরি হয়ে গেছে। তো এটা দেখে জন অনেক রেগে যায় এবং এই ফার্স্ট ডোরের মতো আমরা জনকে রাগান্বিত অবস্থায় দেখি এবং ও স্যামকে ডাইরেক্ট মারতে চায়। কারণটা হচ্ছে কি চাবিটা তো স্যামের কাছে ছিল, এটা স্যামের ভুল, স্যামের বোকামির জন্য ব্যাটারিগুলো চুরি হয়েছে। আর অন্যদিকে আমরা দেখি রেডিক করেছি ওই ব্যাটারিগুলো নিয়ে অনেক দূরে মাটির নিচে লুকিয়ে ফেলে, যাতে ওরা এখান থেকে কখনো যেতে না পারে, মানে শত্রুরা। এর সাথে এই পাওয়ার সেলগুলোর কখনো প্রয়োজন হতে পারে। কিন্তু এদিকে আমরা দেখি জন তার সমস্ত সাথীদের নিয়ে পরবর্তী প্ল্যান করছিল। আবার এরই মধ্যে প্ল্যানেটের আবহাওয়ার অবস্থা অনেক খারাপ হতে শুরু করে, মানে এই প্ল্যানেটের উপর খুব শীঘ্রই ভয়ানক একটা তুফান আসতে চলেছে। আর ওই মুহূর্তে জন করে কি তার যারা সঙ্গী রয়েছে তাদের সাথে রেডিওতে কথা বলে যে দ্রুত এখানে স্পেসশিপ নিয়ে আসো, সাহায্য পাঠাও, আমরা এখানে সমস্যা রয়েছে। কিন্তু এরপরেই দেখা যায় রেডিক হঠাৎ করে তার সমস্ত হাতিয়ার ফেলে দিয়ে জন, স্যাম এবং বাকি লোকদের সাথে কথা বলার জন্য আসে। তো রেডিক যখন আসে তখন জন রেডিককে এই প্রশ্নটা করে, কিছু বছর আগে তুমি যখন ডার্ক প্ল্যানেটে একটা মিশনে ছিলে তখন তোমার সাথে একটা ইয়াং ছেলে ছিল যার নাম হচ্ছে উইলিয়াম, ওই ছেলেটা কি এখনো জীবিত রয়েছে? কিন্তু রেডিক এখানে এই প্রশ্নের কোনো উত্তর দেয় না। কিন্তু জন এরপর আবারও প্রশ্ন করে, কিছু বছর আগে ডার্ক প্ল্যানেটে তোমার সাথে উইলিয়াম নামের যে ছেলেটা ছিল সেই ছেলেটা কি এখনো জীবিত রয়েছে? ও আমার সন্তান, আমার ছেলে, ওকে ফিরিয়ে নেওয়ার জন্য আমি এসেছি। তো এখানের কাহিনীটা তো আমরা বুঝতে পারবো না, কারণ আগের দুটো সিনেমা আমরা দেখিনি। তোমরা চাইলে আগের দুটো সিনেমা আমরা দেখবো, সব কাহিনী আমরা জানতে পারবো, পানির মতো ক্লিয়ার হবে। কিন্তু এখানে আমরা দেখতে পাই রেডিক করে কি এই প্রশ্নের কোনো উত্তর তো দেয়ই না এবং বলে, দেখো আমি তোমাদের সিন্ধুকের উপর লিখে এসেছিলাম যে ফেয়ার ট্রেড, তো সেই হিসেবে আমি তোমাদের জন্য একটা বিজনেস অফার দিচ্ছি। তোমাদের দুটো ব্যাটারি যেহেতু আমার কাছে রয়েছে, তো তোমরাও আটকা রয়েছে, আমি আটকা রয়েছি, তো আমি ব্যাটারি তোমাদেরকে দিয়ে দেবো, কিন্তু একটা স্পেসশিপ আমাকে দিয়ে দেবে। কিন্তু জন এটা মানে না। জন বলে, আগে তুমি আমার ছেলের ব্যাপারে বলো, ও কোথায় রয়েছে? কিন্তু রেডিক এই ব্যাপারে কোনো তথ্যই দেয় না এবং সেখান থেকে চলে যেতে লাগে। তো রেডিক এখান থেকে চলে যাওয়া মানে কি $1 মিলিয়ন পুরস্কার চলে যাওয়া। আর স্যাম তো এর জন্য এসেছে। স্যাম তখন করে কি রেডিকের উপর গান পয়েন্ট করে, কিন্তু গুলি চালানোর আগেই রেডিকে সেই পোষার প্রাণী এসে করে কি স্যামকে কামাতে শুরু করে, কারণ ওই পোষার প্রাণীটি চায় না যে ওর মালিক কোনোভাবে আহত হোক। আবার এদিকে রেডিক যখন ওর পোষা প্রাণীকে বাঁচাতে চলে আসে তখন স্যামের লোকজন আবার রেডিককে গুলি করার চেষ্টা করে, বাট তখন জনের লোকজনের সাথে স্যামের লোকজনের প্রবলেম হয়ে যায়, কারণ রেডিক মারা গেলে জন তার ছেলের খোঁজ কই থেকে পাবে। কিন্তু এই সুযোগে ডেলাবার করে কি রেডিকের শরীরে বেহুশ হওয়ার ইনজেকশন মেরে দেয়, আর রেডিক কিছুক্ষণের মধ্যে সেখানে বেহুশ হয়ে যায়। কিন্তু ইতিমধ্যে স্যাম করেছে কি রেডিকের যে পোষা প্রাণীটা ছিল ওটাকে মেরে ফেলেছে। তো যাই এরপর যখন রেডিকের জ্ঞান ফিরে আসে সে নিজেকে বন্দী অবস্থায় পায়। আর তখন জন আবারও রেডিককে তার ছেলে উইলিয়ামের ব্যাপারে জিজ্ঞাসা করে যে ও কোথায় রয়েছে, ও বেঁচে আছে কিনা। কিন্তু এটার জবাব না দিয়ে রেডিক শুধুমাত্র এটাই বলে, দেখো তোমার এখন তোমার ছেলের ব্যাপারে নয়, তোমার এখন আমার উপরে নয়, তোমার এখন এই প্ল্যানেটে যেটা হতে চলেছে সেটার উপর ভয় পাওয়া উচিত, কারণ কিছুক্ষণের মধ্যে তোমরা বড় ধরনের একটা বিপদে পড়তে চলেছো। এই প্ল্যানেটে আমি গত বছর খানিক ধরে রয়েছি, আমি জানি এই প্ল্যানেট কত ভয়ঙ্কর, এই প্ল্যানেটে কত ভয়ঙ্কর জিনিস মাটির নিচে রয়েছে এবং বর্ষা আসলে সেই প্রাণীগুলো জীবিত হয়ে উঠবে। বিষয়টা আমি বুঝিয়ে বলি, এক ধরনের মাছ আছে না, শুকিয়ে গেলে করে কি সুপার স্লিপে চলে যায়, আবার যখন পানি আসে তখন আবার মাছগুলো জীবিত হয়ে যায়। তো এই প্ল্যানেটে মাটির নিচে এরকম ভয়ঙ্কর অনেক প্রাণী রয়েছে যেগুলো প্রতি বর্ষায় জীবিত হয়। তো এই কথাটাই রেডিক বলে। বাট জন বলে, প্রথমত তোমার কথা আমি বিশ্বাস করি না, কিন্তু আমার ছেলের লোকেশন আমার বের করতে হবে। তো আমি ভালো মতো বললাম, তুমি যদি না বলো তাহলে যেটা করতে হবে খারাপ হয়ে দেখতে হবে। তো এই জন্য জন করে কি রেডিককে স্যামের আন্ডারে দিয়ে দেয়। কিন্তু স্যাম করে কি ডাইরেক্ট ছুরি নিয়ে রেডিকের গলা কাটতে যায়, কারণ গলা নিয়ে গেলেই তো মনে করো পুরস্কার $1 মিলিয়ন। বাট তখনই এই প্ল্যানেটে বৃষ্টি হওয়া শুরু করে এবং বৃষ্টি হওয়ার ফলে যেটা হয় চারপাশ থেকে অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসতে শুরু করে। তো এই অদ্ভুত আওয়াজ শুনে স্যাম এবং তার বাকি সাথীরা মারাত্মক ভয় পেয়ে যায়।
তো যাই হোক, এর মানে হচ্ছে কি বৃষ্টির কারণে মাটির নিচের যে বিষাক্ত প্রাণীগুলো রয়েছে সেগুলো জীবন্ত হয়ে গিয়েছে। তো এই জীবগুলো জীবন্ত হওয়ার পরই করে কি তাণ্ডব শুরু করে দেয় এবং প্রাণীগুলো উঠে করে কি স্পেসশিপ গুলোর উপর হামলা শুরু করে এবং জনের অনেক সাথীরা এই হামলায় মারা যায়। আবার স্যামের সাথীরা তো আগে থেকেই নেই, শুধুমাত্র এখন বাতিসটা বেঁচে রয়েছে। তো জন তখন বুঝতে পারে যে রেডিক যেটা বলেছিল সত্য কথাই বলেছে এবং এখান থেকে বাঁচতে হলে একমাত্র রেডিকে আমাদের হেল্প করতে পারে। তো জনের কাছে আর কোনো রাস্তা না থাকায় ওরা করে কি রেডিককে মুক্ত করে দেয়। বাট তখনই স্যাম পেছন থেকে এসে জনকে এটা করা থেকে আটকায়, কারণ স্যাম যে কোনো মূল্যে রেডিকের মাথা চায় যাতে ও টাকা পেতে পারে। কিন্তু কাহিনী হচ্ছে তুই যদি নিজেই না বাজিস টাকা দিয়ে কি করবি? প্রথমত এই স্পেসশিপের ভিতরে কোনো ব্যাটারি নেই, ব্যাটারি তো তোমার রেডিক সামনে রেখে এসেছে, এখনো ব্যাটারি তোরা হাতে পাইনি। তো ও মাথা নিয়ে এখান থেকে যাবে কিভাবে? রেডিকের মাথা নিয়ে যাবে কিভাবে এই প্ল্যানেট থেকে? তো যাই হোক, এ নিয়ে জন আর স্যামের ভিতরে ঝামেলা লেগে যায়। বাট ইতিমধ্যে জন আবার রেডিকের পায়ের একটা কড়া খুলতে সমর্থ হয়, আর এর ফলে যেটা হয় রেডিক নিজে থেকে মুক্ত হতে পারে আর তারপর স্যামের গলাটাই কেটে দেয়। তো স্যাম মারা যাওয়ার পরে জনের যে বাকি সাথীরা ছিল, এর সাথে স্যামেরও একজন পার্সন ছিল, বাতিস্তা, ওদের নিয়ে বলে যে দেখো আমি তোমাদেরকে ওই ব্যাটারি দুটো দেবো, তখন আমাদের দুটো স্পেসশিপই চলবে, কিন্তু এর বিনিময়ে একটা স্পেসশিপ আমাকে দিতে হবে। তো বাঁচার আর কোনো রাস্তা না দেখায় জন এবং বাকি সবাই রাজি হয়ে যায় রেডিকের এই প্রস্তাবে। তো এরপর জন, রেডিক আর ডিএস মানে স্যামের ওই যে বাতিস্তা, ওরা তিনজন মিলে বাইকে বসে যাচ্ছিল হচ্ছে ওই ব্যাটারিগুলো আনার জন্য। তো যেই কথা সেই কাজ, ওরা সেই জায়গায় গিয়ে মাটির নিচ থেকে ব্যাটারিগুলো বের করে ফেলে। বাট তখনই স্যামের যে চামচা ডিএস ও করে কি ওদেরকে বেইমানি করে দেয়, কারণ ও দুটোই পেয়ে গিয়েছে, রেডিককেও পেয়ে গিয়েছে, আবার ব্যাটারিও পেয়ে গিয়েছে, টাকাও পাবে, আবার স্পেসশিপ নিয়ে প্ল্যানেট থেকে চলেও যেতে পারবে। তো সেই হিসেবে ডিএস যখন জন এবং রেডিকের উপর আক্রমণ করে, আমরা দেখি জন তো মারাত্মকভাবে আহত হয়েছে, বাট রেডিক অনেক কষ্টে ডিএস কে একেবারে জানে মেরে ফেলতে পারে। বাট এই ধস্তাধস্তি যেটা হয়, ওদের যে 3টা মোটর বাইক ছিল 3টাই ধ্বংস হয়ে যায়। তো এখন ওদের কাছে আর কোনো ওয়ে নেই, ওদেরকে পায়ে হেঁটে স্পেসশিপ পর্যন্ত যেতে হবে, যেটা মারাত্মক একটা বিপজ্জনক কাজ, কারণ মাটির উপর এখন খালি ওই ভয়ানক প্রাণীগুলো রয়েছে। বাট খুব বেশি সময় লাগে না ওই প্রাণীগুলো ওদের এখানে আসতে, ওদের গন্ধস্বরূপ ওই প্রাণীগুলো এখানে চলে আসে। তো রেডিকর সামনে আসা সমস্ত ভয়ানক প্রাণীগুলোকে মারতে শুরু করে, কিন্তু এই প্রাণীগুলোর সংখ্যা ছিল 1000-এর উপরে, আর এই লাগাতার হামলা হওয়ার কারণে রেডিক অনেক দুর্বল হয়ে গিয়েছে। আর তখন জনের কাছে মনে হয় যে রেডিকও হয়তো আমাদের এই প্রাণীর কাছ থেকে বাঁচাতে পারবে না। তো এই জন্য জন করে কি রেডিকের কাছ থেকে 2টা পাওয়ার সেল নিয়ে নেয়, মানে ব্যাটারি নিয়ে নেয় এবং দ্রুত দৌড়াতে শুরু করে, কারণ বাকি প্রাণীগুলো তো এখন রেডিকের উপর ব্যস্ত। আর এদিকে রেডিক আত্মরক্ষা করছিল এবং একটা সময় এরকম হয় যে প্রাণীগুলো রেডিককে মেরেই ফেলবে। বাট ঠিক তখনই জাহাজ থেকে বড় একটা স্পেসশিপ চলে আসে, আর সেই স্পেসশিপ গুলো সকল প্রাণীর উপর ফায়ার করে। আর এই ফায়ার করার ফলে যেটা হয়, ওই প্রাণীগুলো মারা যায় এবং আমাদের রেডিক বেঁচে যায়। তো এইগুলো আসলে কে ছিল? তোমাদের নিশ্চয়ই মনে আছে সিনেমার মাঝখানে জন রেডিওতে তার এক সহযোগীকে বলেছিল, এখানে আমরা বিপদে পড়েছি, দ্রুত এখানে আয় আমাদেরকে উদ্ধার করার জন্য। তো ওরাই মূলত এখানে পৌঁছে এসেছে এবং ওরা জন এবং রেডিক দুজনকে উদ্ধার করে নেয়। তো যাই হোক, এখানে রেডিক জনকে বলে আমি কিন্তু আমার ওয়াদা পূরণ করেছি, তোমাদের ব্যাটারি দিয়ে দিয়েছি। জন বলে আমি আমার ওয়াদা পূরণ করেছি, তোমাকে বাঁচিয়েছি। তো ওরা বলে ঠিক আছে, আমাদের দুজনের ওয়াদাই পূর্ণ হয়েছে, কিন্তু একটা ওয়াদা এখন বাকি রয়েছে। রেডিক বলে যে একটা ওয়াদা বাকি রয়েছে, সেটা হচ্ছে তোমাদের উচিত আমাকে একটা স্পেসশিপ দেওয়া। তো জন বলে আচ্ছা ঠিক আছে, আমি যেহেতু কথা দিয়েছি তোমাকে আমি স্পেসশিপ দিচ্ছি। তো এরপর রেডি করে স্পেসশিপ নিয়ে সরাসরি সেই প্ল্যানেটে যায় যেখানে ও রাজা ছিল আর কি। আর তারপর সেই সিপাইকে ধরে যে ওকে ফিউরিয়াস প্ল্যানেটে ছেড়ে দেবে এই নাম করে এই জঘন্য প্ল্যানেটে ছেড়ে দিয়ে গিয়েছিল। তো ওখানে গিয়ে রেডি করে জিজ্ঞাসা করে যে তোর বস কোথায়, আমার তো হিসাব নিকাশ এখনো বাকি রয়েছে। তো ওই সৈন্য তখন বলে আমার বস তো বর্তমানে এই প্ল্যানেটের রাজা, আর সেও আপনার মতো সুপারন্যাচারাল পাওয়ার জন্য রেডি হচ্ছে, মানে ওই প্ল্যানেটের যে রাজা হবে সেই রেডিকের মতো এরকম সুপারন্যাচারাল পাওয়ার পাবে আর কি, বা তাকে ওরকম ব্ল্যাক প্যান্থারের মতো তৈরি করা হবে। তো এখানে রেডিক করে কি ওকে মেরে দেয়, তারপর এগিয়ে যায় হচ্ছে ওর পুরনো শত্রু ওয়াকোকে মারার জন্য। তার মানে রেডিকের মিশন এখনো শেষ হয়নি, তার এখন নেক্সট মিশন হচ্ছে প্রতিশোধ নেওয়া। আর এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, আমি জানি না তোমাদের কাছে অ্যাকচুয়ালি সিনেমাটি কেমন লেগেছে, কিন্তু একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, হলিউডানদের যে সিনেমার বাজেট খুবই কম, 400 কোটিও বাজেট নয়, এই সিনেমার বাজেট ছিল হচ্ছে ওই সময় $38 মিলিয়ন। আর 2013 সালের ডলারের যদি আমি হিসাব করি 400 কোটি টাকা বাজেট তো হবে না, বাজেট আসবে হচ্ছে 310 বা 20 কোটি টাকা। তো হলিউডের মতো একটা জায়গায় এরকম একটা সিনেমা 320 কোটি টাকা দিয়ে যদি তৈরি হয়, তাহলে কল্পনা করো সেই হিসেবে সিনেমাটা অনেক বেশি ভালো হয়েছে। আর তাছাড়া এটার অ্যাকচুয়াল সিনেমাটাও আমি HBO চ্যানেলে দেখেছি, আমার কাছে যথেষ্ট এন্টারটেইনিং লেগেছে। আর তারপর যখন এটার হিন্দি ভার্সনটা দেখেছিলাম, ইউটিউবে নাকি কি একটা চ্যানেল ছিল হিন্দিতে ডাব করা সিনেমা দিত। এক সময় তো এন্টারটেইনিং এর ব্যাপার বলতে শুধুমাত্র ডিশ চ্যানেলই ছিল, এত ইন্টারনেট তো ছিল না। তো ওই সময় মূলত এই সিনেমাগুলো আমার অনেক দেখা হয়েছে এবং আমি জানি যে এই সিনেমাটা দেখতে মোটামুটি ভালোই, কিন্তু এক্সপ্লেনে জাস্ট এটার অ্যাকচুয়াল মজা দেওয়া পসিবল নয়, সিনেমা দেখতে খারাপ না। তো যাই হোক, এখন তোমরা যদি চাও যে এটার আগের যে দুটো সিনেমা রয়েছে সেই দুটো আমরা এক্সপ্লেন করবো, তাহলে কমেন্টে জানাবে, আর আমরা অবশ্যই এক্সপ্লেন করবো। আর আমরা বেশ কিছুদিন শুধুমাত্র কোরিয়ান সিনেমা এক্সপ্লেন করেছি, ক্রাইম থ্রিলার বা কষ্টের সিনেমা, বাট ওই ধরনের সিনেমা থেকে আমরা এখন বের হয়ে আসতে যাচ্ছি। আমরা সামনে থেকে ভূতের বা হরর সিনেমা, সাইফাই সিনেমা, চাইনিজ ফ্যান্টাসি সিনেমা, মানে সবগুলো সিনেমা মাশআপ করে চালাবো। মানে লাগাতার খালি কোরিয়ান চালাচ্ছি, কোরিয়ানই চালাবো এরকম নয়, আমরা একবার হলিউড চালাবো, একবার জাপানিজ চালাবো, কোরিয়ান চালাবো, মানে সাইফাই ফ্যান্টাসি আর হরর সিনেমার উপর আমরা একটু গুরুত্ব বেশি দেবো। তো তোমাদের সবার উপর রিকোয়েস্ট থাকবে যারা আজকের ভিডিওটা দেখেছো তারা অবশ্যই প্রতিদিন অন্তত একবার হলো র্যান্ডম চ্যানেলটার একটু খোঁজ নিও নতুন কোনো ভিডিও আসছে কিনা, কারণ র্যান্ডম ভিডিও চ্যানেল সবচেয়ে খারাপ টাইম চলছে এখন। কিন্তু এরকম পরিস্থিতিতে এর আগে আমরা বহুতবার পড়েছি এবং আমাদের বিশ্বাস আমরা এই পরিস্থিতি থেকে আবার বের হয়ে আসবো, আমাদের ভিউ আবার ঠিক হয়ে যাবে। আর আমাদের ভিউ ডিমান্ড খুবই কম, জাস্ট 1 লাখ ভিউ হলে আমরা খুশি। আর আরেকটা ব্যাপার, তোমরা যারা ওয়েব সিরিজ পছন্দ করো, 7 420 নামে আমাদের যে চ্যানেলটা রয়েছে সেখানে কিন্তু আমরা কোরিয়ান, জাপানিজ এবং
এবং হলিউডের যে ওয়েব সিরিজ গুলো রিলিজ হয় সেই ওয়েব সিরিজ গুলো আমরা সেখানে এক্সপ্লেন করছি এবং আমরা যেটা করছি পুরো সিরিজটা এক ভিডিওতে বা পুরো সিরিজটা 2 ভিডিওতে বা সর্বোচ্চ 3 ভিডিওতে কমপ্লিট করছি। তো এর ফলে হবে কি তুমি এক ভিডিওতে পুরো একটা ওয়েব সিরিজ দেখে ফেলছো। হয়তো তুমি ফুল মজাটা পাবে না, বাট ওই ওয়েব সিরিজের কোনো ক্লিপ তোমার সামনে আসলে তুমি বলতে পারবে আরে এটা তো আমি দেখছি, এটা তো এরকম কাহিনী তো আমি জানি। তো যাই হোক আমি বিদায় নিচ্ছি এবং তোমরা সবাই সাবেস 420 যে চ্যানেলটা রয়েছে সেটা গিয়ে একটু সাবস্ক্রাইব করে আসো, সেটার লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। আর এখানে আরেকটা মজার কথা বলি, হয়তো 4 মাস পরে আমি ব্লগে যেতে পারি, তখন কিন্তু সাবেস 420 হিসেবে বা সাবেস 420 তে আমি ব্লগ স্টার্ট করবো। তো এই জন্য হলো তোমাদের ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা উচিত। তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।